সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি বিপাশার অতিথি অনুষ্ঠানটি দেখবার জন্য। আমরা একটি অপূর্ব সুন্দর গান শুনছিলাম এবং বুঝতেই পারছেন আজ আমার অতিথি এর সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন কম্পোজার হাবিব ওয়াহিদ। অনেক ধন্যবাদ, আপনি আমার অতিথি হয়েছেন। থ্যাংক ইউ আপনাকেও আমাকে অতিথি বানানোর জন্য। হাবিব, আপনার এক ধরনের ম্যাজিক আছে আপনার কম্পোজিশনে। আপনি তো বলছিলেন যে লেখালেখিটা আপনি করেন না গান, কিন্তু আপনার কম্পোজিশনে একটা ম্যাজিক আছে যে আমার ছেলেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আমার বাবারও ভালো লাগছে। এই যে আমার মনে হয় যে গানে আপনি এক ধরনের পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করেন একটা গানকে সুরের মাধ্যমে। পরিপূর্ণতা আমি জানি না আমি কতটুকু দিতে পারি, বাট আমার একটা জিনিসই সবসময় মাথায় থাকে যে যে কোনো একটা কাজ করার সময় আমি ট্রাই করি, সবসময় হয়ে ওঠে না, অনেক সময় ডেডলাইন্স থাকে, অনেক সময় আমাদের বিভিন্ন প্রফেশনাল প্রেশার থাকে। তো তারপরে আমি যে জিনিসটা চেষ্টা করি সেটা হচ্ছে আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনটা দেখার চেষ্টা করি আর কি, যে নিজে কতটুকু স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড কিনা একটা জিনিস নিয়ে। তারপরে দেখা যায় যে অন্য কোনো সুন্দর কম্পোজিশন যখন শুনি, আরও কোনো ভালো কম্পোজার যারা ইন্টারন্যাশনাল বা লোকাল বা যেখানে যা ভালো কোনো কম্পোজারের কোনো কাজ শুনি, তখন আবার মনে হয় যে there's so much lacking from my own work. হাবিব, আমি যদি আপনাকে একদম স্পেসিফিক্যালি বলি যে আপনি কিছু উপাদানের কথা বলেন, যে উপাদানগুলো আপনি মনে করেন যে একটি পরিপূর্ণ গানে থাকা উচিত, কথা সুর সমস্ত কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? আমাকে সুর অনেক বেশি টানে সবসময়, মোর দেন এনিথিং এলস। সো অবভিয়াসলি আমার কাছে ওই উপাদানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমি একটা ওয়াইডার স্কেলে চিন্তা করি বা টোটাল জিনিসটা ইন জেনারেল ভাবে, ডেফিনেটলি কথা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ ওইটাই একটা মানে মিনিংটা বোঝাচ্ছে সুরটা। মানে একটা সুর যখন সৃষ্টি হয় কোনো একটা স্পেসিফিক আবেগ বা কোনো স্পেসিফিক একটা ফিলিং থেকে তৈরি হয়। সো সেই ফিলিংটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য কথাটাই হচ্ছে মাধ্যম, ওইটাই টুল। সো ওই চিন্তা করলে ডেফিনেটলি কথাটা অনেক ইম্পর্টেন্ট। বাট পার্সোনালি আমার কাছে, বিকজ আমার মিউজিশিয়ান, সুর আমাকে অনেক বেশি টানে। সুর টানে, কিন্তু আপনি ইংল্যান্ডে গিয়ে আপনি পড়াশোনা করেছেন সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে, কেন মিউজিকের উপরে? ওয়ান অফ দ্য মেইন রিজন এটা হচ্ছে আমি চেয়েছিলাম মিউজিকের উপরেও পড়তে, কিন্তু ওখানে যেটা দেখলাম যে আমি যদি কোনো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল করতে চেয়েছিলাম, আমি যদি ওখানে কোনো মিউজিক কলেজে অ্যাডমিশন নিতে চাই, তাহলে মিনিমাম একটা গ্রেড অফ মিউজিক পাস করা থাকতে হয়, উইচ ইজ ইন্টারন্যাশনাল। যেমন খুব সিম্পল এক্সাম্পল যদি দিই, আজকে যদি আমি বাইরে ইউনিভার্সিটিতে পড়তে চাই, ওরা আমাকে ও লেভেল বা এ লেভেল সার্টিফিকেট চাবে, বিকজ ইউনিভার্সিটি লেভেলে গেলে তখন ওরা আমাকে ক্লাস 7-8 পড়া যদি বুঝাইতে হয় তাহলে তো প্রবলেম। সো ওই রকমই মিউজিকেরও একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, উইচ উই কল স্টাফ নোটেশন, ও যে অল দ্য স্টাফ নোটেশন। সো ওই জিনিসটা আনফর্চুনেটলি আমাদের দেশে শিক্ষার ব্যবস্থা আমি পাই নাই কোথাও। ওই ল্যাঙ্গুয়েজটা যদি আমি এখানে শিখতে পারতাম ফ্রম মাই স্কুল, একটা এক্সট্রা পিরিয়ড, এক্সট্রা ক্লাস বা এক্সট্রা স্পোর্টসের মতো এক্সট্রা কারিকুলার হিসাবে, দেন আজকে হয়তো আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের উপর অনেক কিছু শিখে আসতে পারতাম। সো আই হোপ কোনো একদিন আমাদের দেশে এটারও উদ্যোগ নেওয়া হয়, যেমন অল স্কুলস লাইক অ্যাটলিস্ট জেনারেল স্কুলস যেগুলো আছে সেখানেও যেন বাচ্চারা চাইলে এটা শিখতে পারে, সো দ্যাট ইন ফিউচার এটা তাদের কত কাজে আসবে, ইভেন দে হ্যাভ নো আইডিয়া। আরেকটি বিষয় দেখেন, আমার তো মনে হয় যেটা খুব এক্সপেন্সিভ এখন এই বিষয়, মানে স্টাফ নোটেশনস যেটা, সেটি কিন্তু এখানে শেখা বেশ এক্সপেন্সিভ। টিচার্সরা তো অ্যাভেলেবল না, বিকজ এটা অনেক আগের থেকে এটা একটা সিস্টেম মানে আমাদের হয়ে আসছে যে এটা নাই। আমরা যদি মনে করি যে ইংলিশ শেখাটা আমাদের জন্য প্রয়োজন, তাহলে যারা মিউজিশিয়ান তারা যদি বাইরের থেকে কিছু শিখতে চায়, ইন্টারন্যাশনালি কিছু শিখতে চায়, দেন ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দেম টু লার্ন। বাংলা আমাদের মাতৃভাষা, আমরা জন্মগতই জানি। সো আমাদের সাংস্কৃতিক উচ্চাঙ্গ সঙ্গীত আমরা জন্মগতভাবেই শেখাটা আমাদের জন্য অনেক ইজি যদি আমরা চাই, বিকজ এটা আমাদের আশেপাশে সব জায়গায় আছে। বাট বাইরে অর্জন করতে গেলে সেই ল্যাঙ্গুয়েজটা জানাটাও কিন্তু জরুরি। এবং সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে আমি কোনো কিছু নিয়ে কাজ করব, কিন্তু সেটার ইতিহাস আমি জানবো না। আজকে আমি পেইন্টিং নিয়ে যখন আমি পড়াশোনা করছি, আমাকে একেবারে কেইভার থেকে শুরু করতে হচ্ছে। রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড
ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল না, মানে ওয়েস্টার্ন যে ওই আপনার যে স্টাফ নোটেশন, দ্যাট হ্যাজ বিকাম দ্য ইন্টারন্যাশনাল ওয়ে অফ কমিউনিকেশন মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ। And creating music. মানে আমি যদি আজকে আমার নিজস্ব একটা ফিল থেকে যে কোনো একটা পিস তৈরি করি, সেটা যদি আমি এখন বলি কোনো একটা I'm not saying not necessarily ওয়েস্টার্ন, এটা চাইনিজ হতে পারে, একটা যেকোনো। ইজিপশিয়ান মিউজিশিয়ান জি। হতে পারে, একটা আফ্রিকান মিউজিশিয়ান হতে পারে, তাকে যদি আমি বলি আমার এই পিসটা তুমি বাজাও, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা যে সে দেখে যেটা বাজাবে ওটা একমাত্র ইন্টারন্যাশনালি রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্টাফ নোটেশনটা। notation। সে হয়তো সুরটা ওই স্টাফ নোটেশনের ল্যাঙ্গুয়েজেই সে পাবে, ওই সুরের ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ এখন স্টাফ নোটেশনটাই। নাও দ্যাট উই আর মুভিং আহেড, এবং আমাদের এখনকার জেনারেশন অনেকটা সচেতন এসব বিষয়ে, দে ওয়ান্ট টু নো মোর, দে ওয়ান্ট টু এক্সপ্লোর মোর। সো নিউ জেনারেশনের মিউজিশিয়ানসদের জন্য ডেফিনেটলি এটা অনেক বড় একটা জিনিস। এবং আমাদের পাশের দেশ সাবকন্টিনেন্ট ইন্ডিয়া এখন অনেকটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে উইথ মিউজিক। সো ওয়াই নট আস? We have the same culture, we look the same, Almost. we almost have the same food, একই রকমের থট প্রসেস। ওই হিসাবে বলছি যে কোনো একদিন তো আমরাও ইন্টারন্যাশনাল যেতে পারি। এবং আপনি যেটা বললেন যে আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি আমি পারি নাই, বিষয়ে- বাট তখন আই চোজ যে আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট লেট মি ডু সামথিং যেটাতে আমি অ্যাক্সেস পাবো, উইচ ইজ সাউন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অডিও মিউজিক প্রোডাকশন আর কি। যে হাউ টু, বিকজ আমি গেছিলাম 99-এ, অ্যাট দ্যাট টাইম এখন যেরকম সফটওয়্যার রেভলিউশন হয়েছে, যেভাবে অ্যাভেলেবল অল দ্য ইউটিউবে এখন কত ইনফরমেশন পাওয়া যায়, নলেজ পাওয়া যায়, তখন এগুলি কিছুই ছিল না। সো টু লার্ন সামথিং আই হ্যাড টু গো টু অ্যান ইনস্টিটিউশন ওই সময়। সো তখন ওই জিনিসটা ওই সময়ের জন্য আমাকে অনেক বড় হেল্প করেছে। সুধী দর্শক, যাচ্ছি বিরতিতে। ফিরে এলাম বিরতির পর। বিপাশার অতিথির সঙ্গে আছে প্রিয় প্রাঙ্গণ, আর আজ আমার অতিথি আপনাদের অত্যন্ত পছন্দের একজন সঙ্গীত শিল্পী, সুরকার হাবিব ওয়াহিদ। হাবিব, আবার একটু আমরা গানের ভেতরে ফিরে আসি, আপনার সুরের জগতে ফিরে আসি। গানের কথা যখন আপনার হাতে এসে পড়ে যে এই গানের এই কথার উপরে আপনার সুরটাকে বসাতে হবে বা কম্পোজ করতে হবে, সেই ক্ষেত্রে গানের কথা পছন্দ অপছন্দের ব্যাপারটা কতখানি গুরুত্ব পায়? আমি যখন একটা গানের কথা পাই তখন আমি ধরেই নেই যে আমাকে এটার মধ্যেই করতে হবে। স্পেশালি এটা ফিল্মের ক্ষেত্রে বেশি হয়, যে যেহেতু আমাকে গানটা লিখে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা ফাইনাল করেই লিখে দেওয়া হয়েছে যে এই সিচুয়েশনেই গানটা হইতে হবে, এই কথাই থাকতে হবে, খুব বেশি এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই। সো ওই জিনিসটা আমি আগে ধরেই নিই, অ্যাকসেপ্ট করে নিই যে আমাকে যা করার এটার মধ্যেই করতে হবে। সো এই কারণে তখন আমি এভাবে চিন্তা করি যে না, আমাকে করতেই হবে অ্যাট এনি কস্ট। তখন দেখা যায় যে অনেক রকম সুরের কম্বিনেশন ট্রাই করতে থাকি। হ্যাঁ, এমনও হয়েছে যে খুব ইজিলি হয়ে গেছে, একদম উইদিন মিনিটস। যেমন একটা গানের কথা এরকম যদি এবং শুনি। সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যে এটা আমার ওয়ান অফ দ্য ভেরি পপুলার সংস আর কি, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের যে গানটা বাহির বলে, ওই গানটা কথার উপরে করা ছিল এবং এটা ইনফ্যাক্ট খুবই তাড়াতাড়ি হয়ে গেছিল, ইন লাইক 20 মিনিটস। অ্যান্ড অলসো দ্য সং ভালোবাসবো বাসবো রে বন্ধু, এটাও। কিন্তু আবার অনেক গান আছে যেটা অনেক স্ট্রাগল করতে হয়েছে, দেন একটা সুন্দর টিউন আসছে। বিকজ আম এ মিউজিশিয়ান, টিউন ইজ অবভিয়াসলি মাচ ইজিয়ার around. আমার জন্য, মানে কমিউনিকেটিভ ওয়ের জন্য। বাট দেন এগেন আমি একটা জিনিস আবার রিয়েলাইজ করি যে সুরের উপরে যখন কথা লেখা হয় তখন অনেক সময় কথার স্বাধীনতাটা বা কথার যে একটা রিদম, কথার যে একটা ছন্দ, এটা আবার লিরিসিস্টরা অনেক সময় তারা স্ট্রাগল করে। কিন্তু জাস্ট লাইক দ্যাট আমি যেমন অনেক সময় লাকি হয়ে যাই, অনেকভাবে লিরিসিস্টরাও লাকি হয়ে যায় যে একটা সুরের উপরে উইদিন 1 আওয়ার একদম বিউটিফুল ওয়ার্ডস বসাই দিল। সো ইটস অলওয়েজ ক্রিয়েটিভ প্রসেসটাই হচ্ছে একটা অদ্ভুত একটা প্রসেস, ক্রিয়েট করার প্রসেস আছে টোটাল জিনিসটা। আই ফিল এটা হইলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, আর না হলে ইফ ইউ কিপ স্ট্রাগলিং উইথ ইট দেন ইট জাস্ট মেক্স ইট ওয়ার্স। মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন, মানে সিক লাগে মেন্টালি আর কি। আচ্ছা, আমরা যে গানটি শুনলাম এটা তো ঠুমরি বেসড একটি গান, এটা কি করে হয়েছিল? অ্যাকচুয়ালি আমি আপনাকে এখন আরেকটা কথা বলি, আই ডোন্ট ইভেন হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট আওয়ার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অলসো, বিকজ
ওভাবে কখনো আমি আমার আমি শেখার সুযোগ হয়নি, আমি কথাটা বলবো না, শিখি নাই। বিকজ আমি সবসময় আমি ছোটবেলা থেকে আই ওয়াজ অলওয়েজ মোর ইনটু লিসেনিং, মানে যে জিনিসটা আমি শুনতে পছন্দ করি ওইটাই আমার কেন জানি সবসময় দ্যাট ইজ মাই লার্নিং প্রসেস আর কি, উইচ অফকোর্স আই ডোন্ট অ্যাডভাইস টু এনিবডি। আমি এখন ফিল করি শিখলে আরো বেশি দিতে পারতাম, বিকজ শিখারও কিন্তু একটা বয়স থাকে। ওয়েন ইউ যখন রেসপন্সিবিলিটিস চলে আসে বা যখন একটা দুনিয়াদারির চিন্তা মানুষের মাথায় চলে আসে তখন শেখা হয় না। আরেকটা জিনিস যেটা যে একদম যে নিজস্ব ফিলের যে কিছু ব্যাপার থাকে সেইটা তো আসলে কোথাও শিখে সম্ভব না, ওইটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফিলিং থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া। এবং একজন দার্শনিক তিনি বলেছেন যে আসলে মিউজিকটা হচ্ছে আমাদের মনের ভেতরে যে অনুভূতিগুলো হয় সেই অনুভূতিগুলোর তো কোনো রং দেখতে পাই না, কোনো ফর্ম দেখতে পাই না আমরা, বা সেগুলোর কোনো সাউন্ড না, কিন্তু অনুভূতির সাউন্ডই হচ্ছে মিউজিক। আছে যে আপনি ইজিলি বলতে পারবেন চাইলে, কিন্তু বলা যাবে না। কিন্তু তিনি বলছেন যে অনুভূতির শব্দই হচ্ছে সঙ্গীত। Yeah, I think he's very right. অনুভূতির শব্দই সঙ্গীত। হ্যাঁ, I think you can easily say that. আপনিও বারবার বলছিলেন যে কোন একটা ইমোশন থেকে আপনি সুর তৈরি করার চেষ্টা করেন। কোন একটা ইমোশন না থাকলে আপনি কিসের গ্রাউন্ডে বা কোন জিনিসটিকে বেস করে আপনি সঙ্গীত উদ্ভাবন করবেন? ইমোশন তো সবার মধ্যেই আছে। সো আমার মনে হয় তাহলে যারা সঙ্গীত শিল্পী না তারাও হয়তো তাদের ইমোশনটাকে তাহলে সঙ্গীতের মাধ্যমে হয়তো সামহাও কারেক্ট করে, সেটাকে শুনে, সঙ্গীতটাকে শুনে তারা হয়তো ফিল করে। বিকজ আই থিঙ্ক সঙ্গীত এমনই একটা জিনিস যেটা কোনো ভাষা নাই। যেমন প্রেম এবং বিরহের গান এত পপুলার কেন হয়? আপনি তো প্রেম বিরহ বললেন শুধু, আমি জাস্ট এই কয়েকদিন আগেই আমি একটা ডিসকাস করতেছিলাম। এখন যখন আপনি টিভিতে দেখবেন যে কোরআন তেলাওয়াত করা হয় বা আজান, যে জিনিসটা আমাদের সব সময় আমরা নামাজ, তো আমাদের নামাজের আজানটা কি, যে ইটস জাস্ট আ কল, যে নামাজের টাইম হয়েছে, আসো নামাজ পড়ো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। এই যে এটার মধ্যে সুর দেওয়ার কারণটা কি? এটা তো নর্মালি বলা যেত। তো প্রেম বিরহ বাদ দিলাম আমি, একদম পরম স্রষ্টা যিনি সবকিছু সৃষ্টির মালিক, ওনার আহ্বানটাও তো সুরে হচ্ছে। সুন্দর কথা বলেছেন। এবং আমি কিছুদিন আগে রবীন্দ্রনাথের একটি লেখা পড়ছিলাম গান নিয়ে, সেখানে তিনি বলেছেন যে আসলে আমরা যখন খুব আদর করে কাউকে কিছু বলতে যাই সেখানে এমনিতেই সুর এসে পড়ে সেই কথার ভেতরেও। এক্স্যাক্টলি আপনি একটা বাচ্চাকে যখন আদর করবেন দেখবেন একটা টান চলে আসে, মা, আমি গিয়ে বলবো বাবা তোমরা কোথায় বাবা, এক্স্যাক্টলি হ্যাঁ এই যে সুর। এই তো এখানে আসলে আর তো কিছু বলার থাকে না। তার মানে ডেফিনেটলি ওই যে আপনি যেই দার্শনিকের কথাটা বললেন, ডেফিনেটলি হি ইজ কারেক্ট। আই ফিল দ্যাট এই জিনিসটা আমার আল্লাহ তাআলাই আমার উপরে একটা জিনিস দায়িত্ব দিয়ে দিয়েছে যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমার কাজ হচ্ছে সঙ্গীত সৃষ্টি করে যাওয়া সেই সব মানুষের জন্য যাদের সঙ্গীত শুনে কিছুটা রিফ্রেশমেন্ট দরকার। সো আমি নিজেকে মনে করি আমার সঙ্গীতটা হচ্ছে ওই সেক্টরে আর কি। ইটস ফর মি ইটস আ ডিউটি, ইটস আ রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাভ টু কিপ অন ডেলিভারিং, আই হ্যাভ টু কিপ অন ডুইং যতটুকু আমার পক্ষে সম্ভব। সুর আসে কি করে? যে হঠাৎ করে বসে আছেন, মনের মধ্যে জেগে উঠলো, নাকি কিবোর্ডে অনেকক্ষণ ধরে বাজাতে বাজাতে সুরটা তৈরি হচ্ছে, বা সেই প্রসেসটার ভেতর দিয়ে আপনি যখন যান একটি গান পুরোটা তৈরির ব্যাপারে, সেটা কেমন ঘটে? আমি আপনাকে তাহলে একটা জাস্ট শুরুতে এটা বলি যে পৃথিবীতে যদি সবচেয়ে ইনসিকিউর কোনো প্রফেশন থাকে, আই থিঙ্ক দ্যাট ইজ মিউজিক, সুরের ব্যাপারটা। বিকজ আমার যখন একটা ভালো সুর বের হয়ে যায় তারপরে কিন্তু আমি জানি না, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া যে আমার নেক্সট ভালো সুরটা কখন বের হবে। এটার উপর আমার কোনো কন্ট্রোলই নেই। অল আই নো ইজ দ্যাট আমি হয়তো আমার পিয়ানোর সামনে যায় বা কিবোর্ডের সামনে যায় বসে একটা কিছু আশা নিয়ে যায়, বসে একটা গুনগুন স্টার্ট করতে পারি, বা একটা কিছু এনিথিং আই ক্যান স্টার্ট প্লেয়িং উইথ দ্য হোপ অনলি যে এখন যদি কোনো সুর আসে। সো সুরের ব্যাপারটা হচ্ছে ওইরকম যে ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আই থিঙ্ক এটা একটা কোনো একটা সোর্স থেকে আসে, খুব পবিত্র একটা সোর্স থেকে এটা আসে,
এবং এটা Unknown. একরকমের ইটস লাইক এই এই মানে ভর ব্যাপারটা করে। ভর করার মতোই আর কি, নাজিল হওয়ার মতো আই থিংক। মানে আমার মাইন্ডে যদি কনসেন্ট্রেশনটা কত জরুরি। ওইটাই আমি বলতে চাচ্ছি যে কনসেন্ট্রেশনটা মানে এটা আপনার ভিতরের ওই ব্যাপারটা থাকতে হবে যে আমি এটাকে রিসিভ করতে চাই। মিউজিক জিনিসটা তো সোলের ব্যাপার, বাট বডি ইজ অলসো সাচ পিওর এ থিং। স্টেট অফ মাইন্ড এন্ড বডি। বাট বডি এট দ্য সেম টাইম, আমরা মরে যাওয়ার পর কিন্তু বডিটা থেকে যায়, সোলটা চলে যায়। এই বডিটা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছি ততক্ষণ পর্যন্ত তো ইম্পর্টেন্ট, নাহলে তো বডিটা আসতো না। সো বডিটা বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ দ্য ক্যারিয়ার অফ দ্য সোল। সো আমার সোল তখনই সুন্দর ওয়ার্ক করবে যখন বডিটাও তাকে সেই সাপোর্টটা দিবে। হাবিব, এই ক্ষেত্রে ডিসিপ্লিন লাইফ কতটা ইম্পর্টেন্ট আপনার মনে হয়? ডিসিপ্লিন থাকলেই আপনার বডি ঠিক থাকবে, মাইন্ড ঠিক থাকবে। কনসেন্ট্রেশনটার জন্য ডিসিপ্লিন ভীষণ দরকার। Definitely, because if you don't have it, then দেখা যাবে যে the human mind is so vulnerable and it's so মানে powerful যে it requires discipline, or else it will be very hard to tame. আসলে একটা হিউম্যান মাইন্ড, আমাদের যে মাইন্ডটা, এটা মন মানসিকতা, না মন প্লাস ব্রেইন, টোটাল প্যাকেজটা আসলে তো মনের অবস্থান কোথায় আমরা জানি না, এখানে নাকি মন তো এখানে। আসলে যদি কন্ট্রোল না করা যায় তাহলে মানে অনেক বড় মানে ডিজাস্টার হয়ে যায়। তো আমি বলবো যে এই কারণেই ডিসিপ্লিনটা আমি পার্সোনালি যেটা মনে করি যে এতই ইম্পর্ট্যান্ট, যে ব্যাপারটা অনেকটা একটা ফিক্সড ডিপোজিটের মতো। যে ডিসিপ্লিন যদি আপনি এখন আমি যদি এখন ডিসিপ্লিনড হই, তাহলে আমি এখন ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট পাবো, কিন্তু আমি এটার আসল রেজাল্টটা পাবো কিন্তু কিছুদিন পরে, যখন আমি দেখবো যে আমি যদি 1 বছর ডিসিপ্লিন হয়ে কাটাতে পারি, তার পরের ইয়ারে আমি যে রেজাল্টটা পাবো আমি নিজে সারপ্রাইজ হয়ে যাব। সো ওই ডিসিপ্লিনটা রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুধী দর্শক, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ আমার অতিথি চমৎকার একজন সুরকার, হাবিব ওয়াহিদ। হাবিব, আমি ভীষণ আশাবাদী যে আপনার মতন একজন তরুণ প্রজন্মের সুরকার বা একজন শিল্পী, তিনি এত গূঢ় বিষয় নিয়ে ভাবেন এবং সেই চর্চা করার চেষ্টা করছেন, নিজেকে সেভাবে তৈরি করছেন ভবিষ্যতের জন্য। এটি আমাদের জন্য আসলে খুব বড় ব্যাপার হাবিব। এবং আমরা শুরু করেছিলাম গানের সুর নিয়ে, কিন্তু দেখেন আসলে যে কোনো শিল্পকর্ম বা যে কোনো কর্মের বীজটা কিন্তু হিউম্যান কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আছে, ডিসিপ্লিনের উপরে দাঁড়িয়ে আছে না? কয়েকটা জিনিস যদি আমরা প্র্যাকটিস করি কিছুটা হয়তো ইজি হবে। সেটা হচ্ছে জাস্ট নিজেদেরকে কোয়েশ্চেন করা আর কি, কিছু করার আগে, বা এভরিডে লাইফে কোনো কিছু যদি হঠাৎ করে মাথায় আসে, এমন একটা কিছু যেটা মন বলতেছে কাজটা ঠিক না, তখন আর কি জাস্ট নিজেকে একটা কোয়েশ্চেন করা যে আমি কি এটা করব নাকি নিজেকে এটা থেকে বিরত রাখবো। মানে ওই ফাইটটা। আমি সেদিন আপনার কথাই বলছি যে সেদিন আমি একটি হাদিসের একটি লাইন পড়ে আমার ভীষণ ভালো লাগলো। ওখানে বলা আছে যে যখন কোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়বে, যেটা কি করা উচিত কি উচিত না, সেটি আসলে পাপ। যেটি ভালো সেটার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, যেটা করা যাবে কি যাবে না, করলে কিছু হবে কি হবে না, কেউ কিছু ভাববে কি ভাববে না, সেটা মানে ভালো জিনিস সেটা নাই আসলে। আমরা আসলে এই বিষয়টা নিয়ে আর যাব না, আমরা সুরের মধ্যে একটু ফিরে আসতে চাই। ইটালিয়ান একজন সিঙ্গার, তিনি খুব ফেমাস একজন লিরিসিস্ট, কম্পোজার, আবার তিনি একজন পেইন্টার, পাওলো কোন্টে। তিনি বলেছেন মিউজিক মাস্ট বি পোয়েটিক, ইন্টারপ্রিটেশন মাস্ট বি পোয়েটিক, দ্য রিলেশনশিপ স্টাবলিশড উইথ দ্য পাবলিক মাস্ট বি পোয়েটিক। আপনার গানের ক্ষেত্রে এই কথাগুলো খুব সত্যি মনে হয় যে কাব্য আপনার সুরের ভেতরে আছে, আপনার প্রেজেন্টেশনে আছে। ইভেন আপনি যে অ্যাডের জিঙ্গল করেন সেটিও বারবার শুনতে ইচ্ছা করে। আসলে কাব্য ওয়ার্ডটার এগুলো তো টার্মস, আসলে টার্মস তো যা দিবেন তাই হয়ে যাবে। আমি যদি এখন কাব্যর জায়গায়, কাব্য ওয়ার্ডটার জায়গায় ফুল কথাটা হইতো, তাহলে ওটার নাম ফুলই হইতো। বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যেই জিনিসটাই আমাদের ইন্টারনাল কিছু ট্রিগারিং পয়েন্ট আছে আর কি, ইমোশন আছে, যেই জিনিসটাই ইমোশনকে হিট করবে বা ইমোশনের জায়গাটা নাড়া দেবে, হ্যাঁ, তার মানে আবেগ জিনিসটা
আবেগ জিনিসটা কি এটা বুঝতে হবে আসলে। আবেগ জিনিসটা হয়তো অনেক আগে থেকে সৃষ্টি হয়ে আছে। এবং আমার মনে হয় আপনি যে আবেগ নিয়ে একটি সুর তৈরি করবেন, সেই আবেগটি কিন্তু আপনার শ্রোতাকে সায়েন্স তো মাঝে মাঝে স্পর্শ করবে। আবেগকেও মানে এক্সপ্লেইন করার চেষ্টা করে যে আচ্ছা। কেন চোখ দিয়ে পানি বের হয়, কি কি জানি হয়, হ্যাঁ, হ্যাঁ, হরমোনে কি কি জানি হরমোনাল বলে যে তারপরে কারণে। চোখ দিয়ে পানি বের হয়। বাট আই ডোন্ট এটা আসলে আমাদের পক্ষে ডিসক্রাইব করা বা এক্সপ্লেন করা সম্ভব আই না। ডোন্ট বিলিভ দ্যাট। কিন্তু এখানে আরেকটা এক্সপ্লেনেশন যদি আপনার কাছে চাই, সেটা হচ্ছে যে শ্রোতার সাথে আপনার কমিউনিকেশনের জায়গাটা, আচ্ছা, যে আপনি সুর করার সময় কতটুকু শ্রোতার কথা মনে করেন বা শ্রোতার প্রতি আপনার দায়বদ্ধতার জায়গাটা কেমন? আসলে আমাকে নিয়ে সবসময় আমি অনেক আগে থেকে একটা কমপ্লেইন পাই যে মোবাইলে আমাকে অনেকে ট্রাই করে বা এসএমএস করে, বা যেহেতু কাজে এত বিজি থাকি সবসময় দেখা যায় যে আমি ফোন রিসিভ করি না। এটা আসলে ওরা অনেক ফ্যানরা এটা আমি বুঝি যে আশা করে, বাট ইটস ভেরি হার্ড ফর মি টু ডু very দ্যাট। hard, এটা হ্যাঁ। সম্ভব না। বাট আই হ্যাভ সাম গুড নিউজ ফর দেম। সেটা হচ্ছে মাল্টি সোর্সিং নামে একটা কোম্পানি একদম রিসেন্টলি একটা সার্ভিস লঞ্চ করেছে বাংলাদেশে। সেটা হচ্ছে এসএমএস টুইটি। আমার সার্ভিসে কেউ যদি রেজিস্টার করে আমার কাছ থেকে সে এভরিডে একটা মেসেজ পাবে। আমি নিজে মেসেজটা টাইপ করি এবং আমার প্রতিদিনের একটা মনোভাব আমি তাদের সাথে শেয়ার করি। ইটস এ ভেরি সিম্পল প্রসেস। আপনার সেলফোনের মেসেজ অপশন থেকে ইউ হ্যাভ টু টাইপ HW একটা স্পেস দিয়ে অন লেখে 3333 নম্বরে পাঠিয়ে দিতে হবে আপনার যে কোনো মোবাইল থেকে। একদম শেষে চলে এসেছি আমরা। একটা প্রশ্ন করতে চাই যে যখন সুর করেন তখন কি শুধুমাত্র নিজের কথাই ভাবেন যে আপনাকে কতখানি স্যাটিসফাইড করছে, নাকি কোনো একটা জায়গায় ব্যাক অফ ইউর মাইন্ড এটা থাকে যে যা হয়ে গেছে তা আর করবো না, যা হচ্ছে তা করবো না, এর বাইরে কিছু করব, শ্রোতা যা চায় তাকে সেটা দেব? অনেকগুলো বিষয় আছে। এটা ভ্যারি করে একটু, বিকজ কথার কথা আমি যদি এখন কারোর জন্য কাজ করি, লাইক সে একটা মুভি ইজ দ্য বেস্ট এক্সাম্পল। মুভি ইজ লাইক একটা মুভির গান যদি করি তাহলে আমাকে একটা স্টোরি দেওয়া হয়, ডিরেক্টর বা একটা চাওয়া থাকে গিভেন যা- সার্কামস্ট্যান্সেস, তখন ওটার জন্য করতে হয়। তো তখন কিন্তু কাজটা আমি ওই ডিরেক্টরের জন্য করছি। আবার ডিরেক্টর কিন্তু অডিয়েন্সের কথা ভেবেই করছে, সো ইনডিরেক্টলি এটা অডিয়েন্সের ওরকম জন্য হয়ে হচ্ছে। যায়। আবার যখন আমি নিজের অ্যালবাম করি তখন অ্যাবসলিউটলি আমি নিজে যা ফিল করি সেটাই করি। আবার অনেক সময় কিন্তু এটাও মনে হয়, আমি অস্বীকার করব না, যে কোনো একটা গান বা কোনো একটা টাইপের গান অনেক পপুলার হয়ে গেল, তখন মনে হয় যে মানে একটা জনরা, একটা স্পেসিফিক টাইপ অফ মিউজিক ইচ্ছা করে কিন্তু যে একটা স্প্যানিশ টাইপের গান করলে কেমন হয় বা একটা অ্যারাবিক টাইপের গান করলে কেমন হয়। অনেক কিছু থেকে তো আমরা ইন্সপিরেশন পাই যা শোনেনি কখনো আমাদের শ্রোতা, সেরকম কিছু ওইটা tune হ্যাঁ এক্স্যাক্টলি নিয়ে আসে। ওইটা একটা মানে নতুনত্ব দেওয়ার একটা ইচ্ছা থাকে যে এই টাইপের গান এখনো হয়নি, বা আমি যদি চেষ্টা করি একটা নিজের একটা ফ্লেভার দিয়ে কোনো কিছু করতে চেষ্টা করি, ওটা এক জিনিস। বাট আলটিমেট যেটা সেটা হচ্ছে যখন কিছু নিজের কমপ্লিট ইমোশন থেকে একটা জিনিস বের হয়ে আসে একদম ভর করে, যে একদম নিজের, যে এখন ওটা হচ্ছে বাইর হবেই, ওইটার সাথে কোনো কিছু তুলনা নেই, ওটা নিজের ফিলিং থেকে বাইর হবেই, ওইটা আলটিমেট। এবং ওইটা হয় হয়তো কালে ভদ্রে, ওয়ান্স ইন আ ব্লু মুন। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অতিথি হওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। না, এবং আমার মনে হয় যে হাবিবের মনের ভেতরে এই ভাবনার ভিড় হয়তো যারা আপনার এসএমএস পাবে তারা হয়তো কিছুটা হয়তো জানবে, কিন্তু আমাদের তো আর জানা হতো না। আপনি আরো অনেক Thank you বড় so কাজ করেন, থ্যাংক ইউ, অনেক বড় স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান অডিয়েন্সকে, তাই চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভালো